কাজী সালাউদ্দিনকে কখনোই বাফুফেতে দেখতে চান না সাবেকরা। রাজনৈতিক পরিচয় নয়, ফুটবল অন্তঃপ্রাণ সংগঠকদের দায়িত্ব নেয়ার তাগিদ। এবং গঠনতন্ত্র না মানায় দেশের ক্রিকেট সংকটে ফেলেছেন পাপন। শঙ্কা আইসিসির নিষেধাজ্ঞার, সাংবিধানিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা নীতি নির্ধারকদের। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুলেছেন মাশরাফি বিন মুর্তজা। দেশের সংকটময় মুহূর্তে কিছু করতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বৈষম্য বিরোধী আন্দোলন যৌক্তিক ছিল বলেও স্বীকার করেছেন তিনি। নিজের বাড়ি পুড়িয়ে দেওয়ার পরও প্রিয় নড়াইলবাসীর উপর কোনো অভিযোগ নেই আওয়ামী লীগের সাবেক এই এমপির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় শুরু থেকে সমালোচনা শুনতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। এমনকি পুড়েছে নড়াইলে নিজের বাড়িও। গত 5 আগস্ট তার দলীয় সরকার পতনের পরও চুপ ছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তবে অবশেষে সবকিছু নিয়েই মুখ খুললেন ম্যাশ। নীরবতা ভেঙে জানিয়েছেন দেশ জুড়ে আন্দোলন চলাকালীন কেন চুপ ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় অধিনায়ক মাশরাফি। অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে, কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই, যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। রাজনৈতিক শৃঙ্খলের বাইরে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলেও তা পারেননি মাশরাফি। তবে আন্দোলনের পক্ষে মেয়ে হুমায়রার মত প্রকাশে কখনো বাধা হননি। তো সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টদের পক্ষে লিখে গিয়েছে। তো আমাকে বললো, হ্যাঁ আমি দিচ্ছি, তোমার কোনো প্রবলেম আছে কিনা। তা আমি বলেছি, না আমার কোনো প্রবলেম নাই। এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই, মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো। সারা বিশ্বে ক্রিকেটার মাশরাফি নামে জনপ্রিয় হলেও নিজের শহর নড়াইলে তিনি কৌশিক। সবসময় চেষ্টা করেছেন এলাকার মানুষের পাশে থাকতে। সবার প্রিয় সেই কৌশিকের বাড়িতে কোন ক্ষোভে ঘটল অগ্নিকাণ্ড? না মানে আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে আসলে কেন, এটা কি একটা মবের বিষয় নাকি অন্য কিছু, আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি। আমার কাছে মনে হয় না, কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই, সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে। আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। নির্বাচন করার ঘোষণা দিলেও বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করা কাজী সালাউদ্দিনকে আর কখনোই বাফুফে ভবনে দেখতে চান না সাবেক ফুটবলাররা। এমনকি দেশের ফুটবলকে পুঁজি করে কারি কারি অর্থ কামানো কর্তাদেরও বাফুফেতে না আসার আহ্বান তাদের। রাজনৈতিক পরিচয়ে থাকা কাউকে না এনে শুধুমাত্র দেশের ফুটবলের জন্য কাজ করবে এমন সংগঠকদের দায়িত্ব দেওয়ার দাবি বাবলু আসলামদের। সে চাচ্ছে যে এমন কোনো কিছু হোক যেটাতে ফিফা ইন্টারফেয়ার করে বাংলাদেশকে সাসপেন্ড করবে। দুপুরের পর হলেই উনি পাগল হয়ে যেতেন, একটা জায়গায় যাবেন, যায় উনি সময় কাটাবেন। প্রমাণ হয়েছে যে উনি বিকৃত এবং অসুস্থ মানুষ ছিল। সালাউদ্দিনকে শুধু সরিয়ে দেওয়া না, সরিয়ে দেওয়ার পরেও এই 15 বছরের যে অনিয়ম দুর্নীতি হয়েছে তার কারণে তাকে আইনের আওতায় নেওয়া উচিত। দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশ ফুটবলে একাই রাজত্ব করে যাচ্ছেন সভাপতি কাজী সালাউদ্দিন। কখনো সিলেকশন, আবার কখনো ক্ষমতায় এসেছেন নামমাত্র ইলেকশন করে। এত বছর ক্ষমতায় থেকেও দেশের ফুটবলকে দিতে পারেননি কিছুই। উল্টো দুর্নীতির জন্য সাধারণ সম্পাদক নিষিদ্ধ হয়েছেন। জরিমানা গুনতে হয়েছে সাবেক সিনিয়র সহসভাপতিকেও। দেশের ফুটবলের সর্বোচ্চ স্থানকে সালাউদ্দিন সালাম মুর্শিদিরা পরিণত করেছেন দুর্নীতির আখড়ায়। সেই দুর্নীতিবাজদের হাত থেকে ফুটবলকে মুক্ত করার দাবি সাবেকদের। ফিফার গাইডলাইনে বলা আছে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হলো ফ্যামিলি, হেড অফ দি ফ্যামিলি, কিন্তু যে বডি আছে এই বডি হচ্ছে সুপ্রিম অথরিটি। কিন্তু যেহেতু উনি সালমানের রহমান সাহেবের লোক, এই জন্য ওনাকে কেউ ছুঁতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। উনি এই পরপর 3টা নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ নির্বাচন করে উনি ক্ষমতা এইভাবে থেকে গেছে। ইট ইজ হাই টাইম উনি সম্মানের সহিত বিদায় নিয়ে চলে যাওয়া উচিত এবং ক্রীড়াঙ্গনকে কলুষ মুক্ত করে
ওনার চলে যাওয়া উচিত। সব মহল থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠলেও জায়গা ছাড়তে নারাজ বাফুফে বস। উল্টো বলেছেন অংশ নেবেন আসন্ন নির্বাচনে। অতীতেও অনেকে ফুটবলের স্বার্থে কাজ করতে আগ্রহী হয়েছিলেন, কিন্তু সালাউদ্দিন কিরণদের দাপটে শেষ পর্যন্ত আর অংশ নেননি নির্বাচনে। সাবেকদের এখন একটাই দাবি, ফুটবল ফেডারেশনে চলবে ফুটবলের লোক দিয়ে। একটা সময় ফুটবলের জন্য কাজ করেও সালাউদ্দিন মুর্শিদিদের দাপটে নিজেকে গুটিয়ে নেন তরফদার রুহুল আমিন। ফুটবলের স্বার্থে বিভিন্ন টুর্নামেন্টে স্পন্সর থেকে শুরু করে কাজ করেছেন তৃণমূল পর্যায়েও। সাবেকদের দাবি তেমন কারো কাছেই উঠুক তা যেন হতেই পারে না। মাঠে আর মাঠের বাইরে তিনি বারবার সমালোচিত। একদিকে টাইগার পোস্টার বয়, আরেকদিকে নানা রকম প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড। ফিক্সিং সন্দেহে নিষেধাজ্ঞা, মাঠে দর্শক পেটানোর মতো বিতর্কিত ঘটনা তার নামের পাশে। আর মাঠের বাইরে মানব পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি, অবৈধ স্বর্ণ ব্যবসা, কাকড়া ফার্মে কর্মচারীদের বেতন না দেওয়ার অভিযোগ তো আছেই। সবের মধ্যে একটা ব্যাপার কখনোই খুব একটা সামনে আসেনি অথবা সামনে আনতে দেননি সাকিব, তা হলো নারী ঘটিত অভিযোগ। গণ-অভ্যুত্থান ও পরবর্তীতে সাকিবকে নিয়ে ক্ষোভ আছে অনেকের। এর মধ্যে বৃহস্পতিবার রাতে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তার বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামালের সঙ্গে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো আপত্তিকর না হলেও নেটিজেনরা তুলছেন পরকীয়ার অভিযোগ। কয়েক ঘন্টার মধ্যেই এর প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিবের স্ত্রী শিশির। ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি জানিয়েছেন তাদের দাম্পত্য সম্পর্ক আগের মতোই আছে। তার দাবি 13 বছর আগের সাকিব আর বর্তমান সাকিব একই, সঙ্গী হিসেবে 100-তে 100 পাওয়ার মতো। অন্য যে কোনো সমালোচনার মতো আবারও স্বামীর পাশে দাঁড়ালেন শিশির। তবে দুয়ে দুয়ে 4 মেলাচ্ছেন অনেকে, কারণ সাকিব ও শিশির একে অপরকে আনফলো করেছেন ইনস্টাগ্রামে। শুধু তাই নয়, ফেসবুক থেকে আগের প্রায় সব ছবি প্রাইভেট করে রেখেছেন। সেটাও পোস্টে উল্লেখ করে তাদের সম্পর্ক আগের মতোই আছে বলে দাবি করেন শিশির। সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেক ভিডিওতে এক নারী দাবি করেছেন সোনারগাঁও হোটেলের রুমে দেখা করতেন সাকিব, নাফিসা কামাল। মাশরাফি সম্পর্কেও একই দাবি করেন ওই নারী। এর আগেও দেশে ও দেশের বাইরে বহু বিখ্যাত খেলোয়াড়ের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। কারো প্রমাণ হয়েছে, কারোটা না। বছর গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের তৈরি নিয়মের গ্যারাকলে দেশের ক্রিকেটকে গভীর সংকটে ফেলে দিয়েছেন নাজমুল হাসান পাপন সহ বর্তমান বিসিবির পরিচালনা পর্ষদ। সহ সভাপতি পদ থাকলেও গেল 2 দফায় সেখানে কাউকেই নিয়োগ দেননি পাপন। চারিদিকে তার পদত্যাগের দাবি উঠলেও এ বিষয়ে এখনও নিশ্চুপ তিনি। তবে পাপন স্বেচ্ছায় পদত্যাগ না করলেও কিভাবে হারাতে পারেন তার পদ গঠনতন্ত্র অনুযায়ী, তাই জানাচ্ছেন মাহবুব রিমন। শেখ হাসিনার পদত্যাগের পর আত্মগোপনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আত্মগোপনে বেশিরভাগ বোর্ড পরিচালক। কোরাম সংকটে বিসিবি প্রশ্ন, তবে এমন সংকটের দায় কার? নিয়ম বলছে নিজেদের মতন করে তৈরি করা গঠনতন্ত্রে ফেসে যাচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। সংশোধিত গঠনতন্ত্রের 13.2 ক ধারা অনুযায়ী 25 সদস্যের পরিচালনা পর্ষদে 2 জন সহসভাপতি থাকতেই হবে। গঠনতন্ত্রের 14.2 বিধি অনুযায়ী বিসিবি সভাপতির অনুপস্থিতিতে একজন সহসভাপতি সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু নিজের সবশেষ 2 মেয়াদে সেই নিয়মের তোয়াক্কাই করেননি নাজমুল হাসান পাপন। এ নিয়ে সবশেষ এজিএমে তাকে প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন সুকৌশলে। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ 2025 সালের 6 অক্টোবর পর্যন্ত। কিন্তু বাস্তবতা বলছে পাপন সহ অধিকাংশ বোর্ড পরিচালকের আর ফেরার সুযোগ নেই। তাহলে তার বিদায় প্রক্রিয়া কেমন হবে? কারণ জোর করলে যে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। পাপন যদি নিজে পদত্যাগ নাও করেন, তবে বিসিবির গঠনতন্ত্রের 13.3 আর 15.2 ধারায় স্পষ্ট উল্লেখ আছে কিভাবে তিনি পদের অযোগ্য হবেন। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, শারীরিক অসুস্থতা কিংবা কোনো কারণ ছাড়াই পরপর 3টে বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকার কথা বলা হয়েছে। পরিচালনা পরিষদের 2/3 একই ধারায় শূন্য হলে বিসিবি এমনিতেই ভেঙে যাবে। এছাড়াও যদি বর্তমান অবস্থা ব্যাখ্যা করে আইসিসির কাছে কমিটি ভেঙে দিতে লিখিত আবেদন করেন বিসিবির সিইও, তবে তা আমলে নিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে সেক্ষেত্রে প্রতিশ্রুতি দিতে হবে নির্বাচনের। সংকট উত্তরণে ইতোমধ্যে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ঢাকায় থাকা বিসিবির একাধিক পরিচালক, ছিলেন প্রধান নির্বাহীও। উনি আশ্বাস দিয়েছেন স্যারের সাথে কথা বলে উনি আমাদেরকে জানাবেন, যেহেতু আমাদের হাতে একদম সময় নেই। গঠনতন্ত্রে কি আছে না আছে এইসবগুলো নিয়ে আলাপ হয়েছে এবং উনি ওনাকে আপনার এইগুলা জাস্ট ভালো দেখে হয়তো পরে এটা নিয়ে আমাদের সাথে বসবেন। এর আগে